আলাইকুম। আইএফআরএস 18 এর উপর আমি বেশ কিছু সেশন নিয়েছিলাম। আজকে বেসিক্যালি সেটির হচ্ছে কম্পারেটিভ ফিগার, অর্থাৎ আইএস 1 থেকে ম্যাপিং করে কীভাবে আইএফআরএস 18 আমরা পাবো এবং সেইখান থেকে ক্যাশ ফ্লোতে একটা ম্যাসিভ চেঞ্জ আছে। ক্যাশ ফ্লো চেঞ্জটা আমরা দেখব। আমরা দেখার চেষ্টা করব ইভেন যে এই আইএফআরএস 18 চেঞ্জের কারণে নতুন করে যে রিঅ্যারেঞ্জ হচ্ছে লাইন আইটেম, সেই লাইন আইটেম রিঅ্যারেঞ্জের কারণে ইভেন আমাদের যে আমরা রেশিও অ্যানালাইসিস করি, ট্রেন্ড অ্যানালাইসিস করি, সেখানেও পরিবর্তন আসবে। সো আজকের প্রেজেন্টেশন অতীতের যে কোনো আইএফআরএস 18 প্রেজেন্টেশনের থেকে ভিন্ন, কারণ আমার চ্যানেলে অলরেডি আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন। সো ডোন্ট বি কনফিউজড, এটা ডিফারেন্ট এবং এইটাতে হচ্ছে আপনারা আউটলুক দেখেই বুঝবেন। আমরা আজকে আলাপ করব কুইকলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওভারভিউ, কি চেঞ্জেস ফ্রম আইএস 1, যেটা আইএস 1, এবং সঙ্গে সঙ্গে স্ট্রাকচার অফ দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং, নতুন করে যেভাবে লাইন আইটেম এবং সাবটোটাল চেঞ্জ হয়েছে সেটি নিয়ে কথা বলবো। ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজর, আজকে কয়েকটা ইন্টারেস্টিং ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট কেমন হয় এবং সেটা রিকনসিলিয়েশন করে নোটে কীভাবে আনতে হবে সেই জিনিসটা আগে আমি বলিনি, সেটা বলবো। অ্যাগ্রিগেশন অ্যান্ড ডিসঅ্যাগ্রিগেশনের রুলসটা হচ্ছে নতুন করে ডিটেইল এখানে এক্সাম্পল সহ আছে। ক্যাশ ফ্লোতে একটা ম্যাসিভ চেঞ্জ আসছে, আগে ক্যাশ ফ্লো চেঞ্জের ব্যাপারে বলি নেই, এটা হচ্ছে 7। 8 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন। এখানেই বলছিলাম যে একটা এক পাশে থাকবে আমাদের হচ্ছে আইএস 1 এবং এক পাশে আইএফআরএস 18 এবং সেটাকে ম্যাপিং করে লাইন আইটেম ওয়াইজ বুঝিয়ে দিব। সো ইফ ইউ হ্যাভ দিস ডকুমেন্ট ইউ ক্যান ইমপ্লিমেন্ট আইএফআরএস 18 ইন ইউর অর্গানাইজেশন উইথ এ লেস মানে কমপ্লেক্সিটি অ্যান্ড এফোর্ট। সো হোপফুলি যে আপনারা যারা চেষ্টা করছেন, ইভেন ইউ ক্যান কানেক্ট উইথ আস টু ইমপ্লিমেন্ট, বিকজ আপনার সময়টা কিন্তু খুবই কম, 2027 করতে হবে। সো অনেক অর্গানাইজেশন, অনেকগুলো ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদের ইমপ্লিমেন্টেশনের পার্টনার বা ইমপ্লিমেন্টেশনে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। বাট এখানে প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন থাকবে এবং শেষে হচ্ছে একদম বাংলাদেশের ইম্প্যাক্ট, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একই সঙ্গে সঙ্গে ঘটনা ঘটছে তিনটা, সেটা হচ্ছে আইএফআরএস 18 যেমনি আসছে, 17-এর পরিবর্তন আসছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমরা জানি, এবং আইএফআরএস 9 হচ্ছে ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন হচ্ছে। সো লট অফ চেঞ্জেস ইন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এরিনা, এবং সেগুলো সবই হচ্ছে 2027-28-এ। সো আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের কিন্তু এখনকার সময়টা অনেক চ্যালেঞ্জিং, আগেরগুলোর সাথে নতুন চেঞ্জের সাথে কোপ আপ করে আপনাকে করতে হবে, আদারওয়াইজ আমরা একটা চ্যালেঞ্জে পড়ে যাব। ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আপনার ইনভেস্টররা প্রবলেম ছিল আগের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে। কোম্পানিজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ভ্যারিড ওয়াইডলি ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট, ডিফারেন্টভাবে করা হতো, মেকিং ক্রস কোম্পানি কম্পারিজন আনরিয়েলেবল অ্যান্ড রিডিউসিং ডিসিশন ইউজফুলনেস। বেসিক্যালি ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট যেহেতু আইএস 1-এ স্পেসিফিক ছিল না, কেউ হয়তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে জিপি এবং পরবর্তীকালে ওপেক্স বাদ দিয়ে প্রেজেন্টেশন করতো, হুইচ ওয়াজ অলসো অ্যালাউড আন্ডার আইএস 1। সাইড বাই সাইড কেউ যদি হচ্ছে অপারেটিং ইনকামের আলাদা লাইন আইটেম করতো, অর্থাৎ আলাদা সাব টোটাল করতো, সেটাও অ্যালাউড ছিল। সো এতে করে কি হতো, কম্পারেবিলিটি থ্রু দ্য ইন্ডাস্ট্রি, এইটা একটা চেঞ্জ ছিল, এটা একটা পরিবর্তন ছিল। আমরা উইদিন দ্য অর্গানাইজেশন হলে হয়তো আমরা একই রকম কনসিস্টেন্সি রাখতে হতো, সেটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী এবং হচ্ছে আইএস 1-এর রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু যদি ক্রস ইন্ডাস্ট্রির, একই ইন্ডাস্ট্রির একটা ফার্মা একরকম প্রেজেন্ট করে সেটাও লিস্টেড, আর একটা ফার্মা ডিফারেন্টলি প্রেজেন্ট করে সেটাও লিস্টেড। সো এই যখন দুটো কোম্পানির কম্পারিজন করতো অ্যানালিস্টরা, রিসার্চাররা এবং হচ্ছে যে এন্ড ইউজাররা, স্টেক হোল্ডাররা, তখন কিন্তু প্রবলেমে পড়তো। সেই কারণে এই প্রবলেমটাকে এলিমিনেট করবার জন্য এখন হচ্ছে স্ট্রাকচার পিএনএল ফরম্যাট, সেটা হচ্ছে আমরা জানি যে ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং এবং বিজনেস, নর্মাল জেনারেল বিজনেসের একটা, ব্যাংক একটা, ইন্স্যুরেন্স একটা, এই ফরম্যাটটাও আইএফআরএস 18-এ দেওয়া আছে। স্ট্রাকচার প্রফিট অ্যান্ড লস ইন্ট্রোডিউস 3 ম্যান্ডেটরি ক্যাটাগরিজ, অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং, অ্যান্ড 2 রিকোয়ার্ড অ্যানাদার 2 সাবটোটালস আর দেয়ার, সেটা আমরা দেখব যেটা কিভাবে করতে হয়। এখানে এমপিএমস ডিসক্লোজার ম্যান্ডেটরি করা হয়েছে এবং সেটার সঙ্গে রিকনসিলেশনটা। New requirement to be disclosed, management defined performance measure, that is adjusted EBITDA with full reconciliation back with IFRS figures. সো এটাকে কিন্তু রিকনসিলিয়েশন করেই দেখতে হবে এবং এটা অডিটের স্কোপে আসছে। সো বিং দ্য অডিটর অফ দ্য কোম্পানিজ, আমাদের অডিটরদেরও কিন্তু রেসপন্সিবিলিটি
যেটা আমরা ডিসচার্জ করি যে ওয়েদার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাই দ্য আইএফআরএস ফ্রেমওয়ার্ক অর নট, সেখানে এসে শুধুমাত্র আপনার কোয়ান্টিফাই করা না, কোয়ালিটিভ অ্যাসপেক্টে আমাদের এমপিএম দেখবারও প্রয়োজন আসবে। একই সঙ্গে সঙ্গে অ্যাগ্রিগেশনের জন্য এবং সেট অফ অ্যাগ্রিগেশন রুলটা IS 1 ছিল, এটা ভালোই ছিল, বাট সেটাকে আরও স্পেসিফিক করে সেট অফ এবং অ্যাগ্রিগেশন, ডিসঅ্যাগ্রিগেশন দুটোই কিন্তু এখানে আলাদাভাবে আসছে। যেমন এনহ্যান্স গাইডলাইন্স টু গ্রুপিং ইনফরমেশন ইন বোথ প্রাইমারি স্টেটমেন্ট অ্যান্ড নোটস, প্রিভেন্টিং বোথ ওভার অ্যাগ্রিগেশন, অনেকে বেশি বেশি করে অ্যাগ্রিগেশন করে ফেস অফ দ্য ইনকাম স্টেটমেন্ট খুব শর্ট করে ফেলে, এটাও যেমনি হবে না। সিমিলটেনিয়াসলি এক্সেসিভ ক্লাটার করে এটাকে হচ্ছে একটু মানে জটিল এবং মানে বোধগম্যতার বাইরে চলে যায়, সেটিও কিন্তু এখন করার থেকে বিরত থাকা বলা হয়েছে। সো আমরা যদি দেখি 1 এপ্রিল 2024 হচ্ছে এটা ইস্যু হয়েছিল, 1 জানুয়ারি 2017 থেকে আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট ম্যান্ডেটরি, দ্যাট ইজ আজকে হচ্ছে যে আমরা জুনে চলে আসছে, অলমোস্ট 6 মান্থের ভিতরে আমাদের ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন হবে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে সুপারসিড করবে IS 1, যেটা সবচেয়ে পুরনো IS 1973-77 ম্যান্ডেটরি অ্যাপ্লাইড ছিল এখান থেকে, সেই যে গত 50 বছরের পুরনো আইএসটা রিপ্লেস করছে IFRS 18। সো এটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট থাকবে, এটাও একটা জটিলতা আছে যে যেহেতু কম্পারেটিভ ফিগার করতে হয় অ্যাজ পার IS 1 অ্যান্ড IFRS 18, ইউ নিড টু গিভ দ্য comparative figure at least for 1 year, last year, so current year with last year, so last year থেকে retrospective impact দিয়ে IFRS 18 অনুযায়ী সাজাতে হবে, দ্যাট ইজ অলসো এ কাম্বারসাম ওয়ার্ক, এবং টু সাম এক্সটেন্ট এইখানে বোধহয় আপনাদের একটু আলাদা এফোর্ট দিতে হবে। Core objective of IFRS 18 comparability, standardize the structure of income statement on investors can compare comparabilities across the sector and geographies. Transparency এসছে, requirement entries explain management defined performance management measures, that is MPMs, and reconcile with IFRS figure. Usefulness-টা বেড়েছে, provide investor with the structure summaries that highlights how companies generate and deploy resources. কনসিস্টেন্সি থাকবে, রিডিউস অ্যাকাউন্টিং পলিসি চয়েসেস, অর্থাৎ আগে আমরা অ্যাকাউন্টিং পলিসিতে কিছু চয়েস থাকতো, স্পেশালি ক্যাশ ফ্লো ক্লাসিফিকেশনে ডাইরেক্ট ইনডাইরেক্টের ভিতরে, এবং আপনার কিছুটা চয়েস ছিল পলিসির ভিতরে ওয়াইড করা ছিল, সেটাকে আরও ন্যারো ডাউন করে স্পেসিফিক করা হয়েছে টু এলিমিনেট দ্য ডাইভার্সিফাইড ট্রিটমেন্ট। সো এই ডাইভার্সিফাইড ট্রিটমেন্টের সুযোগ না হয় অনেকটা স্পেসিফিক গাইডলাইন দেওয়া আছে, দ্যাট ইজ হুইচ উইল বি হেল্পফুল for the stakeholders and the owners to take more informed decision comparing their company with the other companies of industries. Key changes from IS 1 to IFRS 18, এটা হচ্ছে নো ম্যান্ডেটরি সাবটোটাল। IS 1 কোনো ম্যান্ডেটরি সাবটোটাল ছিল না, যেখানে 18-এ 2 ম্যান্ডেটরি সাবটোটাল আসছে, অপারেটিং এবং হচ্ছে প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্স। তার মানে 5টা, আগে যেরকম হতো 5টা, আমি বলছি অ্যানাদার ফ্লেক্সিবল ইনকাম স্ট্রাকচার ছিল, এখানে 3 ডিফাইন্ড ক্যাটাগরি, অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং। নো স্পেসিফিক রুল ফর অ্যাবনর্মাল আইটেম, অ্যাবনর্মাল লসের যেটাকে আমরা ডিসকন্টিনিউ অপারেশন, অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেইন ফর এ পার্টিকুলার ইয়ার, যেটা হচ্ছে যে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে হয়তো স্পেশালি লিস্টেড কোম্পানি ইনভেস্টররা কনফিউজ হতো যে এই বছরে হয়তো এক্সট্রাঅর্ডিনারি কোনো প্রফিট হয়েছে, বাট দ্যাট ইজ নট ফ্রম দ্য কোর বিজনেস, এটা হচ্ছে অ্যাবনর্মালি কোনো আইটেম দিয়ে হচ্ছে, সেটাকে প্রেজেন্টেশনে আমরা এখানে IFRS 18 আনছি। আনইউজুয়াল অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট আইটেম মাস্ট বি ডিসক্লোজ বাট ক্যানট বি এক্সক্লুডেড ফ্রম দ্য অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটের যদি আইটেম হয়, সেটা আনইউজুয়াল হলে, ইনফ্রিকুয়েন্ট হলে উই মাস্ট স্টিল এটা ডিসক্লোজ করবো প্রপারলি, বাট এটাকে এক্সক্লুড করে দেখানোর সুযোগ নাই। MPMs, APMs ডিসক্লোজার ভলান্টারি ছিল IS 1-এ, এখানে আমরা জানি MPMs মাস্ট বি ডিসক্লোজ ইন দ্য নোটস উইথ ফুল রিকনসিলিয়েশন উইথ IFRS আইটেমস। অ্যাকাউন্টিং পলিসি চয়েস ফর ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ক্যাশ ফ্লো 7-এ যেটা ছিল সেটা IS 1-এ, সেখানে হচ্ছে এখানে ইলিমিনেট মোস্ট অ্যাকাউন্টিং পলিসি চয়েসেস ফর ক্যাশ ফ্লো ক্লাসিফিকেশন। এখানে আপনি ইন্টারেস্ট, ডিভিডেন্ড কোথায় রাখবেন সেটা নিয়ে কোনো জায়গায় একটু মানে একটু আনসার্টেনিটি ছিল এবং ডিফারেন্স অফ প্র্যাকটিস ছিল, যেহেতু পলিসি একটু ওয়াইড ছিল। এখন এটা স্ট্রাকচারে আনছে, আমরা ক্যাশ ফ্লোতে দেখাবো এবং এক্সাম্পল আকারে আমি বলেছি যেটা। নো ফর্মাল ডিস্টিংশন বিটুইন প্রাইমারি স্টেটমেন্ট অ্যান্ড নোট রুলস, এখানে কিন্তু কোনো
ডিস্টিংশন ছিল না কোনটা হচ্ছে প্রাইমারি ফেসে কীভাবে প্রেজেন্ট হবে এবং নোটটা এখানে IFRS 18 explicit guidelines on the belongs in the statement versus note structured summary concept এখানে আসলে এটাকে টু সাম এক্সটেন্ট লাইন আপ করা হয়েছে এবং টু সাম এক্সটেন্ট মোর এক্সস্টিভ আকারে এবং মোস্ট আই মিন ইনক্লুসিভ এবং হচ্ছে স্পেসিফিক করা হয়েছে। সো এটা আমরা দেখে বুঝবো। সো সেই অনুযায়ী যদি আপনি দেখেন যে নতুন স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার অফ দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এখানে লাইন আইটেমে শুরু রেভিনিউ সিওজিএস, যদি সার্ভিস হয় সিওএস হবে, গ্রস প্রফিট, দিজ আর বেসিক্যালি অপারেটিং ক্যাটাগরিজ, সেলিং এক্সপেন্স অপারেটিং, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স অ্যাজ পার IAS 38, সেটা হচ্ছে যেটা আগে IAS 9 ছিল সেটাকে সুপারসিড করে এখন IAS 38 আছে, সেটা অনুযায়ী রিসার্চ ডেভেলপমেন্ট খরচটা হচ্ছে অপারেটিংয়ে যাবে। অ্যান্ড দেন বিশেষ করে পার্টিকুলার রিসার্চ আর ডেভেলপমেন্টটাও যাবে যদি আনসাকসেসফুল হয়। Operating profit, that is a new required subtotal. This is mandatory. And then share of profit from subsidiaries and joint venture equity method as per IAS 28. IAS 28 আমরা জানি যে এখানে জেভি এবং জয়েন্ট কন্ট্রোল যদি থাকে, অ্যাসোসিয়েট থাকে, সেইগুলোর ব্যাপারে বলা আছে সেটা ইনভেস্টিংয়ে যাবে। শেয়ার অফ এটা আমরা আগে বিভিন্নভাবে করতাম, বা এটা মাস্ট এখানে যাবে। অ্যান্ড দেন ইন্টারেস্ট অন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আপনি যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে কোনো প্রফিট গেইন করেন, ইন্টারেস্ট পান, সেটাকেও আপনি কিন্তু এখানে ইনভেস্টিংয়ে আনতে হবে। তাহলে আমি এইখানে আর একটা নতুন মানে এরিয়া অ্যাড হয়েছে যে এই দুটো আমাদের এখানে আসবে, প্রফিট বিফোর ফাইন্যান্স অ্যান্ড ইনকাম ট্যাক্স, এটা একটা রিকোয়ার্ড সাবটোটাল নতুন করে। অ্যান্ড দেন ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোয়িং, এটা হচ্ছে পিওরলি ফাইন্যান্সিং খরচ, যেটা ফাইন্যান্সিং আলাদা দেখা হতে পারে। ইন্টারেস্ট এক্সপেন্স অন লিজ লায়াবিলিটি, আমরা জানি মোস্ট অফ দ্য কোম্পানিজের যে আমরা IFRS 16 যখন ইমপ্লিমেন্টেশন করেছি তখন অপারেটিং লিজ বলে আর কিছু নেই, সব ফাইন্যান্স লিজ হয়েছে। তো ফাইন্যান্স লিজ যখন হয় তখন আমরা রাইট টু ইউজ অ্যাসেট এবং হচ্ছে লিজ লায়াবিলিটি করি। লিজ লায়াবিলিটির পেমেন্ট যখন আনউইন্ডিং করি তখন কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু একটা ইন্টারেস্ট অ্যাক্রু করে, সেই ইন্টারেস্টটা আসলে এখানে আসবে। ওয়েদার ইট ইজ ক্যাশ ফ্লোর সাথে যাই হোক না কেন, ইনকাম স্টেটমেন্টে কিন্তু এভাবে আসবে। তাহলে আমরা এরপরে আরেকটা পেলাম হচ্ছে প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, অ্যান্ড দেন ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এবং ফাইনালি হচ্ছে প্রফিট ফ্রম কন্টিনিউ অপারেশন। এরপরে হচ্ছে আপনার ডিসকন্টিনিউ লাগলে আমরা পরে অ্যাড করবো, এটা এইখানে কিন্তু প্রফিট কন্টিনিউ অপারেশনটা রেখেছি। তাহলে আমরা প্রফিট ফর দ্য ইয়ার রিকোয়ার্ড সাবটোটাল। সো আমরা দেখলাম যে 3টা সাবটোটাল ম্যান্ডেটরি, সঙ্গে সঙ্গে ডিসকন্টিনিউ অপারেশন এবং অন্যগুলো ডিফারেন্টলি প্রেজেন্ট করা হয়েছে, আমরা এটা দেখব। সো এখানে আপনার হচ্ছে যদি বলি অপারেটিংয়ের ভিতরে রেভিনিউ অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড, সেলিং, জেনারেল অ্যাডমিন, R&D, ফরেন এক্সচেঞ্জ ডিফারেন্স অন ট্রেড রিসিভেবল, অনেকে এটাকে কিন্তু ডিফারেন্ট ভাবে ট্রিট করতে, এটা সুযোগ নাই। গুডউইল ইম্পেয়ারমেন্ট লসটা এটা অপারেটিংয়ে আসবে। রিস্ট্রাকচারিং প্রভিশন, যদি প্রভিশন কখন রিস্ট্রাকচার হয় সেটা ইম্প্যাক্ট এখানে আসবে, সেটা আপনার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলে আনকালেক্টেবল হোক, অথবা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন অফ দ্য ফ্যাক্টরি মেশিনারিজের যদি রিস্ট্রাকচারিং হয়, বা অন্য কোনো প্রভিশনিং যদি হয়, আপনার ওয়ারেন্টি বা যে কোনো কিছু, বা লিগ্যালের কারণে কোনো ওয়ারেন্টি যদি হয়, সেটা এখানে আসবে। ইনভেস্টিংয়ের ভিতরে আমরা পাবো হচ্ছে শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট অ্যান্ড জেভি, ডিভিডেন্ড ফ্রম ইকুইটি ইনস্ট্রুমেন্ট, আমরা যদি ইকুইটি ইনভেস্টমেন্ট করি সেখান থেকে আসলে প্রফিটটা এখানে আসবে, বা লস আসলে যদি কিছু আসে। রিয়েলাইজ ইন্টারেস্ট অন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ফেয়ার ভ্যালু চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমরা IFRS 9 অনুযায়ী জানি যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট কী কী, এখানে আমাদের যে চেঞ্জ আসবে, ফেয়ার ভ্যালু চেঞ্জে যদি আসে, সেটা ডেফিনেটলি আমরা জানি যে আমরা ওখানে কিন্তু আগে ছিল যে হচ্ছে যে ফেয়ার ভ্যালু থ্রু OCI এবং ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট লস। তো ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট লস যদি যে আইটেমটা আমরা আনবো, সেটার ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট লসের চেঞ্জটা কিন্তু ইনভেস্টিংয়ের ভিতরে আসবে। রেন্টাল ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট প্রপার্টিজ, যেটা হচ্ছে যে আমরা IAS 40 অনুযায়ী যদি কোনো অ্যাসেটটাকে রাখি, যেটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট আসবে, সেই জায়গাটাতে কিন্তু ইনভেস্টমেন্টের থেকে ইনকাম আসলে আমরা ইনভেস্টিংয়ে রাখবো। গেইন অন লস অন ডিসপোজাল অফ ইনভেস্টমেন্ট প্রপার্টিজ, এখানে তো আগে আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করতাম, এটা এই লাইন আইটেমে আসবে, এই সাবটোটাল এই হেডের ভিতরে আসবে। ফাইন্যান্সিংয়ের ভিতরে আমরা জানি যে ইনকাম অ্যান্ড এক্সপেন্স ফর লাইবিলিটি দ্যাট রেজ সোললি ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য রেজিং ফাইন্যান্সের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন ব্যাঙ্ক বরোয়িং, ইন্টারেস্ট এক্সপেন্স অন লিজ লাইবিলিটিস, নেট ইন্টারেস্ট এক্সপেন্স অন ডিমান্ড বেনিফিট পেনশনের যে ইস্যুটা থাকে, আপনি জানেন যে পেনশনের ফান্ডটা রাখতে হয়, সেটার জন্য যদি কোনো ফাইন্যান্সিং লাগে সেটাও এখানে আসবে। গেইন অন লসেস অফ
extinguishment of the financial liability, fair value change on financial liability. আমরা এখানে যেমন আইএফআরএস 9 অনুযায়ী ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ফেয়ার ভ্যালু চেঞ্জটা ইনভেস্টিং এনেছি, একই সঙ্গে সঙ্গে যদি আমরা ইকুইটি অথবা ডেট সিকিউরিটি ইস্যু করি, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট লসে যেটা আসে, সেটার খরচটা এখানে আসবে। আমরা সূচক, বন্ড বা অন্য যদি কিছু ছাড়ি বা যদি এই জিনিসগুলো আমাদের এখানে আসবে। তো এখানে আমরা এখন দেখব যে ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির জন্য নর্মালি একটু ভিন্ন। আমরা যদি ইনভেস্টমেন্ট ব্যাংক অথবা ব্যাংকের পিএনএল স্ট্রাকচার দেখি, তাহলে দেখবো ইন্টারেস্ট হচ্ছে মূলত মেইন ইনকাম, অপারেটিং ইন্টারেস্ট এক্সপেন্স অবভিয়াসলি সেই জায়গাটা থেকে আপনার যাবে। এরপরে রিকোয়ার্ড সাবটোটাল হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম, অ্যান্ড দেন ফিজ অ্যান্ড কমিশন ইনকাম, নেট ট্রেডিং ইনকাম, নেট ইনভেস্টমেন্ট ইনকাম ইনক্লুডিং ক্যাশ এখানে আসবে, ক্রেডিট ইম্পেয়ারমেন্ট লস, এমপ্লয়ি অ্যান্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে আসবে, অ্যান্ড দেন ডেফিনেটলি অপারেটিং প্রফিট, এরপরে শেয়ার অফ প্রফিট ফর অ্যাসোসিয়েট এবং ইন্টারেস্ট এক্সপেন্স অন পেনশন অর লিজ। এটা কিন্তু এই ইন্টারেস্ট থেকে, যেখানে কোর অপারেটিং ইন্টারেস্ট থেকে এটা সেপারেট করে ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন হবে। সিমিলটেনিয়াসলি ফর দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, যেহেতু আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ডে বসে অলরেডি ওদের সাথে আমি এটা স্ট্রাকচার নিয়ে কাজ করছি, সেখানে আমরা ইন্স্যুরেন্স রেভিনিউ, এখানে মনে রাখতে হবে যে শুধুমাত্র আইএফআরএস 18 অনুযায়ী প্রেজেন্টেশন চেঞ্জ আসছে লিজের জন্য তাই না, সরি ভুল বলছি, ইন্স্যুরেন্সের জন্য তাই না, 17-এর ইন্স্যুরেন্সেও কিন্তু আপনার চেঞ্জ আসছে। সো একই সঙ্গে সঙ্গে আমি সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা জেনারেল এবং লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছেন, স্পেশালি যারা অ্যাকাউন্টেন্ট বা এফএডিতে কাজ করছেন, তাদের জন্য দুটো মেসেজ দিই। একটা হচ্ছে আইএফআরএস 17 এবং 18 একই সাথে ইমপ্লিমেন্ট করা আপনাদের জন্য ভালো হবে। সেখানে আপনারা খেয়াল রাখবেন যে রেভিনিউ রিকগনিশন থেকে শুরু করে অন্য জিনিসগুলো বলা আছে হচ্ছে আইএফআরএস 17, আর প্রেজেন্টেশন ইস্যুতে আসবে হচ্ছে আইএফআরএস 18। তো ইন্স্যুরেন্স রেভিনিউ অপারেটিং, ইন্স্যুরেন্স সার্ভিস এক্সপেন্স অপারেটিং, নেট এক্সপেন্স ফ্রম রিইন্স্যুরেন্স এটাও এখানে অপারেটিং আসবে। দেন হচ্ছে ইন্স্যুরেন্স সার্ভিস রেজাল্ট এখানে আসবে। এরপরে হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ, যেটা হচ্ছে ইআইআর মেথডে যেটা আসবে সেটা এখানে দিতে হবে, এবং ডিভিডেন্ড এবং ফেয়ার ভ্যালু চেঞ্জ যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয় এখানে আসবে। ক্রেডিট ইম্পেয়ারমেন্ট লসেস সেটা হচ্ছে অপারেটিং। ফাইন্যান্স এক্সপেন্স ফর ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট রিলেটেড ফাইন্যান্স কস্ট যদি হয় তাহলে এখানে আসবে, হুইচ ইজ রিলেটেড টু অপারেটিং, বাট যদি একই সঙ্গে ফাইন্যান্সিং হয় সেটা নিচে আসবে। তারপরে কি আসবে, তারপর হচ্ছে শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট অর জয়েন্ট ভেঞ্চার, এটা ইনভেস্টিং, অ্যান্ড ফাইনালি ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোয়িং অ্যান্ড পেনশন যদি হয় সেখানে আপনার আপনি যদি কোনো বরোয়িং থাকে সেটা এখানে আসবে। সো ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজারমেন্ট, এখানে আমরা দেখব ডিফাইন যে an MPM is subtotal of the income and expense A is not required to specially exempted IFRS. B, it is used public communication outside the financial statement. আমরা জানি কোম্পানিগুলো তাদের হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট, প্রেস রিলিজ, এসব জায়গায় কিছু কিছু জায়গায় তাদের হচ্ছে একটু মানে ডিফারেন্ট স্টাইলে হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালটা প্রেজেন্ট করে। তো সেটার সঙ্গে এমপিএমগুলোকে রিকনসাইল করে আইএফআরএসের অনুযায়ী রিকনসাইল করে দেখাতে হবে, এবং নোটে এটা শো করতে হবে, এবং অডিটরের স্কোপে এটা চেক করতে হবে। Communication management view of the entity's financial performance, adjusted EBITDA, adjusted operating profit, adjusted profit and loss, free cash flow। আমরা জানি যে ফ্রি ক্যাশ ফ্লো স্পেশালি ভ্যালুয়েশনের যখন করা হয়, একটা অর্গানাইজেশনের ভ্যালু করা হয় ভ্যালুয়েশন, সেখানে ফ্রি ক্যাশ ফ্লো মেথড দিয়ে কিন্তু হচ্ছে ভ্যালুয়েশনের একটা টেকনিক, যেটা হচ্ছে আইভিএস অনুযায়ী ভ্যালিড, ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড। তো সেই জায়গাটাতে এটা কিন্তু রিকনসিলিয়েশন করতে হবে অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে। রিটার্ন অন ইকুইটি, অর্গানিক রেভিনিউ গ্রোথ। আচ্ছা, এরপরে দেখেন আইএফআরএস 18 রিকোয়ার্স ফর ইচ এমপিএমস হোয়াট reconcile back to the interest nearest IFRS defined subtotal in the financial statement। আপনার যেটা আপনি বলছেন এখানে ইবিকটা অথবা অপারেটিং অ্যাডজাস্টেড অপারেটিং ভাবে, সেটার সাথে যে সাবটোটালের মিল আছে তার সাথে আপনি হচ্ছে রিকনসাইল করে দেখাবেন। ওয়াই, কেন করতে হবে? এক্সপ্লেইন ওয়াই দ্য এমপিএমস প্রোভাইড ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। কেন এটা আইএফআরএস এর ফরম্যাটের বাইরে যে আলাদাভাবে এমপিএম আগে দিতে হলো সেটা একটা কারণ থাকতে হবে। হাউ, কিভাবে করবে? Explain the how the MPM is calculated including the is adjustment item. And then when, explain any
any period to period changes in the definition of the calculation method যদি কখনো এই যে এমপিএম গুলো আবার সেপারেট করে লাইক দ্য কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন রাখার জন্য এটা কিন্তু আপনাকে রিকনসাইল করে দিতে হবে। এটা এক্সাম্পল আছে, আমি মনে আমার পরের যিনি মানে আর একটা সময় আমরা ডিটেইল এটা করব, সেটা হচ্ছে যে নেট অপারেটিং ইনকাম এই গেইনটা পিপির এটা কিন্তু তারা হচ্ছে যে ওখানে আনে না, যে পিপিটা আমাদের এখানে আসে, ওদের হয়তো আসবে না মানে এমপিএমে। সো তারা যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের খরচটা আলাদা রাখতে চায়, মনে করে যে আইএফআরএস IAS 38 অনুযায়ী হচ্ছে রিসার্চের ডেভেলপমেন্টের খরচটা ইনকাম স্টেটমেন্টে যায়, ওনারা যদি মনে করে যে এটা তো আসলে আমি এটা সাকসেসফুল হবে এবং এই খরচটা আমি ডেফার করব, তাদের বিবেচনায় ডেফার করার সুযোগ নেই আইএফআরএস রিপোর্টিং, বা তারা যদি সেপারেট করে, এই জিনিসগুলো রিকনসিল করে আমাদের এটা দেখতে হবে। সো আমি মনে হয় ম্যানেজমেন্ট পারফরমেন্স মেজর নিয়ে আলাদা একটা সেকশন প্রেজেন্টেশন উইথ দ্যাট এক্সাম্পল, এবং আমাকে এক্সেল এক্সারসাইজ আছে সেটা নিয়ে কথা বলবো, আমি আপাতত স্কিপ করছি। গ্রুপিংয়ের যেটা হয়েছে যে ইনভেস্টরের কনসার্ন হচ্ছে সাম কোম্পানিজ প্রোভাইড টু লিটল ডিটেইল, খুব ওভার অ্যাগ্রিগেশন করে, অ্যান্ড দ্য আদার্স প্রেজেন্ট টু মাচ ইরিলেভেন্ট ডিটেইল, ক্লাটার করে রাখে, ডিটেইল করে রাখে, কনফিউজড হয়ে যায়। IFRS 18 introduce IFRS 18 introduce three-step framework. Determine location, first one, সেটা হচ্ছে decide whether the information belongs to the primary financial statement or in the note. Use the concept of useful structure summary. Primary statement provide summaries, নোট প্রোভাইড ফার্দার ডিটেল। মানে ধরে নিতে হবে যে আপনি ডিটেল যেটা হচ্ছে সামারি করে ফেসে এনেছেন ইনকাম স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট, সেটারই একটা ডিটেইল আপনি নোটে আনবেন। সো দিট ইজ স্টেপ 1, ডিটারমাইন দ্য লোকেশন। অ্যান্ড দেন স্টেপ 2, অ্যাপ্লাইং গ্রুপিং রুলস। গ্রুপ আইটেম that share similar characteristics. A single dissimilar characteristic may be enough to require separate presentation. ধরেন আপনি এখানে 5টা এক্সপেন্স একই নেচারে, ষষ্ঠটা আপনি ছোট হতে পারে, কিন্তু আপনি 6টাও কিন্তু আপনি বেসিকলি ওইটাকে 6টা যেহেতু একটা ছোট আপনি এই গ্রুপে ঢুকাই দেবেন, নো ইট ইজ নট পারমিসেবল, ওইটাকে আলাদা লাইট মানে করে আপনার নোটে রাখতে হবে। ইউজ মিনিংফুল লেভেলস। আপনি হেডিংটাও কিন্তু এই যে আমরা আদার দিয়ে ছেড়ে দেই, আদার ইনকাম, আদার এক্সপেন্স, আদার এই মিসেলেনিয়াস, দ্যাট ইজ নট নো দ্যাট ক্যান নট বি কনসিডার ফার্দার। এখানে আদার নামে এরকম না করে বেটার হচ্ছে লেভেল, কোন হেডিং দিবেন, হেডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। Disaggregate operating expense, specific requirement, disclosure, depreciation, amortization, employee benefit, written down of inventories, and impairment of non-financial asset like inventory and others. Impairment of non-financial asset like PPE, plant property equipment, separately in the notes of the financial statement. So এখানে বলা হচ্ছে যে materiality applies, you know the materiality, the information that এই materiality যদি এমন একটা ইনফরমেশন যেটা আপনি না ডিসক্লোজ করলে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা এটা পড়ে তাদের ডিসিশনে ইনফ্লুয়েন্স করতে পারে, এমন জিনিসের অমিশন করলে ক্ষতি হবে, সেটাকে ম্যাটেরিয়ালিটি বলা। অর্থাৎ ম্যাটেরিয়াল ইনফরমেশন সেই ইনফরমেশন যেটার থাকা না থাকার ভিতরে একটা ডিসিশন মেকারের ডিসিশনকে বায়াস করে, দ্যাট ইজ ম্যাটেরিয়ালিটি। A presentation or disclosure is not required in the resulting information is not material. Required structure item must be always presented. So immaterial জিনিসগুলোকে আপনি এটা নাও বাদ দিতে পারবে, ম্যাটেরিয়াল আইটেমগুলোকে আপনাকে নোটে রাখতে হবে। IFRS 18-এ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে চেঞ্জেস টু দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, স্টার্টিং পয়েন্ট ইনডাইরেক্ট মেথডে আপনার প্রফিট অর লস ছিল আমাদের আগের ইয়েতে, এখানে আসবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস না, এখানে আসবে হচ্ছে অপারেটিং প্রফিট, নিউ ম্যান্ডেটরি সাবটোটাল। তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা নতুন ম্যান্ডেটরি সাবটোটাল পেলাম। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড হচ্ছে ক্যাশ ইনফ্লোজ। অ্যাকাউন্টিং পলিসি চয়েসেস, এখানে আমরা হয়তো অপারেটিং ইনভেস্টিংয়ে রাখতাম আমাদের চয়েসের উপরে, যে এই টাকাটা কি আমাদের অপারেশন থেকে সারপ্লাস হয়েছে নাকি আমাদের ফান্ডটা ইনভেস্টিং পারপাস ছিল, এটা নিয়ে একটু অ্যাম্বিগুইটি ছিল, প্রেজেন্টেশনও ডিফার করতো অনেক ক্ষেত্রে। দ্য চয়েস অফ দ্য অ্যাকাউন্টিং পলিসি অ্যান্ড উইজডম অফ দ্য ম্যানেজমেন্ট, নাও ইট ইজ নট within the purview of the wisdom or best judgment of the management, it is very specific in the IFRS 18. Investing হবে হচ্ছে except হচ্ছে entities with specific
এইমড অ্যাক্টিভিটিস, স্পেসিফিক মেইন অ্যাক্টিভিটিস। এটা যদি ব্যাংকের ক্ষেত্রে হয় তাহলে হয়তো ভিন্ন হতে পারে, বাট নর্মাল হচ্ছে এটা ইনভেস্টিংয়ে যাবে। ইন্টারেস্ট অন ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট ক্যাশ আউটফ্লো যদি হয়, এটা অ্যাকাউন্টিং পলিসি, এখানেও একটা অপারেটিং এবং ফাইন্যান্সিংয়ের ভিতরে অ্যাম্বিগুইটি ছিল, এটা ফাইন্যান্সিংয়ে আসবে অনলি যদি মেইন অ্যাক্টিভিটিস ফাইন্যান্সিং হয়। যেমন ব্যাংক তার ব্যবসায়ী হচ্ছে টাকা টাকা ইনভেস্ট করা এবং টাকা থেকে প্রফিট করা, তাদের জন্য ভিন্ন, বাট নর্মালি হচ্ছে এটা ফাইন্যান্সিংয়ে যাবে। ডিভিডেন্ড আউটফ্লো, অ্যাকাউন্টিং পলিসি চয়েস এখানেও ছিল, বাট এখানে অনলি ফাইন্যান্সিং, এখানে কোনো চয়েস নেই, বিকজ এটা আমিও আগে আমি বলতাম যে ডিভিডেন্ড শুড বি মানে রিফ্লেক্টেড অন দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বিকজ ইট ইজ দ্য কস্ট অফ দ্য ফাইন্যান্সিং। সো এখানে আমি একটা ইলাস্ট্রেটিভ জেনারেলি রেখেছি যে রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, জিপি, অ্যান্ড দেন আদার অপারেটিং ইনকাম যেটা IS1-এ ছিল, দেন সেলিং, জেনারেল অ্যাডমিন, R&D, ইনকাম অ্যাসোসিয়েট একই সাথে ছিল। সেই জায়গাটাতে আমরা রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, দেন অপারেটিং ইনকাম, অপারেটিংগুলো এনেছি। আদার অপারেটিং ইনকামের ভিতরে আপনার সেলিং, জেনারেল অ্যাডমিন, R&D অ্যান্ড আদার অপারেটিং ইনকাম হিসেবে আসছে এখানে। সো দিস ইজ এ নিউ ম্যান্ডেটরি সাবটোটাল অপারেটিং প্রফিট আর লস। অ্যান্ড দেন ইনভেস্টিংয়ের ভিতরে অ্যাসোসিয়েট জেভি এবং হচ্ছে আদার ইনভেস্টমেন্ট, যেটা আমি আগে ডিসকাস করেছি। প্রফিট বিফোর হচ্ছে ফাইন্যান্সিং ট্যাক্স, এখানে একটা নিউ ম্যান্ডেটরি সাবটোটাল। অ্যান্ড দেন ইন্টারেস্ট এক্সপেন্স, বরোয়িং, লিজ, এটা হচ্ছে যে, এবং হচ্ছে যে পেনশনের জন্য যদি হয়, প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড দেন ইনকাম ট্যাক্স অ্যান্ড ফাইনালি প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার। প্রাইমারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মূলত হচ্ছে আপনার আমরা যদি দেখি যে প্রোভাইড হচ্ছে ইউজফুল স্ট্রাকচার সামারিজ ফর রিপোর্টিং এন্টিটির অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম, এক্সপেন্স অ্যান্ড ক্যাশ ফ্লো, যেটা হচ্ছে যেটা এনেবল করে obtain the understandable of the overview of the entity, make comparison between entities and reporting method, identify item about which more detail is needed, note, balance sheet, income statement, OCI statement। আমরা জানি যে IFRS ফর SME তে বলা ছিল, আমি আপনাদেরকে আগে একটা ICBর ওয়েবিনারে বলেছিলাম IFRS ফর SME এর উপর আমার যে প্রেজেন্টেশন ছিল, সেখানে হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টের প্রফিট আর লস এবং আদার OCIটা আলাদাও করা যেতে পারে, যেটা IFRS ফর SME তে ছিল। এখন এটাও বলা আছে যে আপনারা চাইলে আলাদা করতে পারেন। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, আর হচ্ছে যে স্ট্রাকচার নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আসছে, সেটা হচ্ছে রোল হচ্ছে প্রোভাইড ফিউচার ফর ফার্দার ম্যাটেরিয়াল ইনফরমেশন অ্যান্ড সাপ্লিমেন্ট অ্যান্ড সাপোর্ট দ্য প্রাইমারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যাকাউন্টিং পলিসি থাকতে হবে, সিগনিফিকেন্ট জাজমেন্ট অ্যান্ড এস্টিমেট থাকতে হবে, এগ্রিগেটেড ডিটেল থাকতে হবে, সাপোর্টিং শিডিউল ফর লাইন আইটেম, MPM's রিকনসিলিয়েশন এটা থাকতে হবে, নেচার বেস এক্সপেন্স ডিসক্লোজার, এটা হচ্ছে আগে নেচার এবং হচ্ছে অনুযায়ী হতো, এখন নেচার অনুযায়ী হবে। আর হচ্ছে স্পেসিফাইড এক্সপেন্স ব্রেকডাউন, ডেপ্রিসিয়েশন, এমোর্টাইজেশন, এমপ্লয়ি বেনিফিট আলাদাভাবে দেখাইতে হবে নেচার এবং কনটেক্সট অনুযায়ী। মানে এটা আসলে নেচার এবং ফাংশন অনুযায়ী আগে করা যেত, এখন ফাংশন না করে নেচার অনুযায়ী করার কথা বলা হয়েছে। কি টেকওয়ে, আমি এই স্লাইডটা, এই প্রেজেন্টেশনটা এখানে শেষ করে এক্সেল বেসটা সেকেন্ডটাতে আপনাদের দেখাবো, যেটাকে একদম আপনার নতুন করে আমরা করেছি। আমি হচ্ছে যে রেশিও অ্যানালাইসিস পর্যন্ত গিয়েছি, যে কেন রেশিও IS1-এর সাথে IFRS 18-এ চেঞ্জ আসবে, এটা দেখাবো। আপাতত এই কন্টেন্টের এটা সামারি যদি করি, সেকশন সামারি হচ্ছে যদি বলি, ইনকাম স্টেটমেন্ট উইল লুক ডিফারেন্ট। কী হবে? কোম্পানিজ মাস্ট reclassify income and expense into the operating, investing and financing. Many items currently in finance income or cost will move potentially relating comparatives, এটা চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট MPMs হচ্ছে মোর স্ক্রুটিনাইজ হবে এবং এটা পারভিউ অফ দ্য অডিটর আসবে। ক্যাশ ফ্লো ক্লাসিফিকেশন লকড ইন, এটা ওই আর পলিসি চয়েস কম। দ্য ফ্রিডম অফ দ্য ক্লাসিফাই ইন্টারেস্ট রিসিপ্ট as operating or investing is gone. These may materially change reported operating cash flow for many entities, particularly the capital intensive businesses. So এখানে আসলে আমাদের একই ফরম্যাটে আসছে। রিট্রোস্পেক্টিভ রিস্টেটমেন্ট রিকোয়ার্ড। IFRS 18 applies retrospectively. Prior period comparison statement must be restated. Entities should
begin gap analysis. এখানে আমি যেটা বলছিলাম এই কনসালটেন্সিগুলো আমরা কাজ শুরু করেছি. You can also communicate with us so that we can help you how to gather the gap information and gap analysis and then restate your previous year financial statement and system review well ahead of 2027 effective date. সো আপনারা এই চ্যালেঞ্জটা কিন্তু সামনে ফেস করবার আগেই যদি এই কাজটা করেন তাহলে এটা ভালো হবে. এখন হচ্ছে বাংলাদেশ কনটেক্সটে আইসিএবি মেম্বারদের জন্য পার্টিকুলারলি আমার এটা হচ্ছে যে আমরা তো এখন আর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড করি না, আমরা এখন আইএফআরএসই করি. আর অ্যাডাপ্টেড ফ্রম আইএফআরএস অন 18 অ্যাডাপ্টেড বাই আইসিএবি, যেটা এফআরসি অ্যাডাপ্ট করেছে. লিস্টেড কোম্পানিজ, ব্যাংক, ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফএ উইল নিড structure their income statement and MPM disclosure. Management should begin training finance team and updating ERP system now. এখানে একটা জিনিস দেখেন যে ইআরপিগুলো যদি আপনার এখন অ্যালাইন না করেন, ধরেন আপনারা যারা এসএপি অথবা ওরাকল, জেডি এডওয়ার্ড, মাইক্রোসফট ডাইনামিক্স, যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করেন, কেউ ওডো করেন, ইভেন সাম লার্জ কোম্পানিজ স্টিল ইউজিং ট্যালি. আর আমাদের যেটা বিসপেক সফটওয়্যার, এটাও আমরা বাংলাদেশের লার্জ অন্তত 7টা অর্গানাইজেশন ইউজ করছে. তো তাদের প্রত্যেকেরই কিন্তু ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লোর যে ফরম্যাট, সেই জায়গাটায় কিন্তু আমরা এখন চেঞ্জ আনতে হবে. সো দিস ইজ অলসো এরিয়া আই লাইক টু ড্র ইউর অ্যাটেনশন দ্যাট ইআরপির ভিতরে যে স্ট্রাকচার, এখানে আপনার ডেভেলপার যারা আছে সেখান থেকে এনহ্যান্সমেন্ট করে আপনার কিন্তু ইন্টারফেস অফ দ্য ইনকাম স্টেটমেন্ট শুড বি চেঞ্জড অ্যাকর্ডিং টু IFRS 18, particularly on income classification and cash flow classification. So this all for today's, এখানে আমি একটা ফেজ আনার চেষ্টা করেছি যে 25 সালে এটা করা দরকার ছিল, 25-26-এ, তারপরে 26-এর ভিতরে 27-এর আগে প্রিপারেশন. সো এইটা নিয়ে আমি আবার বলবো যে আপনাদের কীভাবে এটা প্রিপারেশন হবে. সো থ্যাংক ইউ. হোপফুলি যেহেতু আমি রেকর্ডেড ভিডিও দিচ্ছি, দেয়ার ইজ নো চান্স টু অ্যাড্রেস ইউর কোশ্চেন্স. সো হোয়াট ইজ দ্য অপশন? You can put your comment, questions and any further clarification in the comment section of my YouTube channel, and I would like to happy to answer all of those, because আমি অন্যগুলো হয়তো দেই না খুব একটা, বাট IFRS 18 is a new reality. So এটার উপরে আমার কনসেন্ট্রেশন আছে. If you ask any specific question that will help you here, so we will help you. Thank you.